আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। একটু আগেই তোমাদের সাথে দেখা হয়েছিল, বাট আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের ক্লাসটা অফ হয়ে যায়। ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, আবার আমরা শুরু করেছি। এখন হচ্ছে আবার আমরা আগের মতন ঠিক করবো ইনশাআল্লাহ, বুঝতে পারছো? তো তোমরা আবার দ্রুত একটু কষ্ট করে জয়েন হও। ইনশাআল্লাহ এইবার হচ্ছে ইলেকট্রিসিটি কোনো প্রবলেম হবে না আশা করি। সো বিদ্যুৎ মামা আমাদেরকে ভালোই জ্বালাচ্ছে, এটা সব জায়গায়। তো এটা তোমরা ভালো করে জানো। তো তোমরা আরেকটু কাইন্ডলি কষ্ট করে একটু জয়েন হও, তাহলে হচ্ছে আবার আমরা আগের মতন শুরু করতেছি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এই তো মোটামুটি অনেকেই চলে আসতেছে আবার। হ্যাঁ, তোমরা আরেকটু কষ্ট করে আরেকবার জয়েন হও, ঠিক আছে? এই তো অনেকেই চলে আসতেছে আবার। রিতা ইসলাম চলে এসেছে। মোরসালিন আবার শুরু চলে এসেছে, ভেরি গুড মোরসালিন। তারপরে আরো অনেকেই আসতেছে। তোমরা একটু আমাকে এইটা ক্লিয়ার করো যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, তাহলে আমি আবার দ্রুত শুরু করতেছি, ঠিক আছে? আচ্ছা। তারপরে জাকিয়া সুলতানা এসেছে, শারমিন আবার এসেছে। আচ্ছা, শারমিন, প্রথম অধ্যায়ের পিডিএফ এবং ক্লাস লিংকটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে এখনই দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা। পারভেজ এসেছে, এখন আবার অনেক নতুন নতুন স্টুডেন্ট আসতেছে। আসো আসো, তোমরা দ্রুত আসলে আমিও দ্রুত শুরু করতে পারবো। আচ্ছা, যেহেতু আমরা একবার ঝামেলা হয়েছিল টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের ক্লাস অফ হয়ে গেছিল, ইনশাল্লাহ এবার আমরা সময় নিব না। এইবার যারা আসছে আলহামদুলিল্লাহ আসুক। এবং আহ, আচ্ছা, সাউন্ড ক্লিয়ার বলেছে, এবার আসুক। ইনশাল্লাহ আমরা আমাদের মতো পড়তে থাকি। যারা আসবে ওরা আসতে থাকুক, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আছে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, জি স্যার নক করছি শারমিন, ঠিক আছে দিয়ে দিবে তোমাকে। আচ্ছা, তাহলে আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ইংরেজ ঔপনিবেশিক শাসন এবং কোম্পানির আমল। তাহলে আমাদের অধ্যায়ের টাইটেলের নাম কি? আমি একটু আগে বলেছিলাম যে আমাদের এক এক লেখকের বই এক এক রকম হতে পারে, একটু টাইটেলের ভিন্নতা হতে পারে, বাট বইয়ের ভাষা একটু ভিন্নতা হতে পারে, বাট যাদের জেনারেল ইতিহাস আছে তাদের ঠিক সেম কোয়ালিটি, সেম পড়া ভিতরে, বাট একটু এদিক সেদিক শব্দ থাকতে পারে, বাট তোমাদের ভিতরের পড়া কি সেম। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। অনেকে বলতে পারে স্যার আমার বইয়ের 2 নাম্বার টাইটেল তো এরকম মিলে না, এটা একটু অন্যরকম লাগতেছে। কোনো ব্যাপার না, কিন্তু তুমি ভিতরে ঢুকে দেখো জেনারেল ইতিহাস যাদের আছে ভিতরে এই পড়াগুলাই আছে, ভাইয়া যা পড়াবো, ঠিক আছে? আচ্ছা, কোনো প্রবলেম নেই, তোমরা জাস্ট ক্লাস করতে থাকো। তাহলে আমি একটু আগে তোমাদেরকে বলে গেছি যে এই অধ্যায় তোমাদেরকে ভূমি যে রাজস্ব সাম্রাজ্য বিস্তারের যে নীতিগুলো আছে এই সব নিয়ে আলোচনা করছে, বুঝতে পারছো? মানে তোমার হচ্ছে যে ব্রিটিশদের যখন শাসন করছে তখন কি কি আইন, কিভাবে কি হয়েছিল, ভূমিতে কি কর ধার্য করছিল, কিভাবে শোষণ ছিল, বিভিন্ন সমাজ সংস্কারক সংস্কার কিভাবে করছে, এই জিনিসগুলো এখানে আলোচনা আছে, বুঝতে পারছো? সিম্পলি আলোচনা, এইগুলো সামারাইজ হিসেবে। মানে এই জিনিসগুলো আলোচনা করছে, ভূমি ভূমি রাজস্ব আইন, তারপরে সামাজিক সংস্কার নিয়ে আলোচনা করছে। তো দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে বিস্তারিত একটু আলোচনা করছে। খুব মজা করে পড়বে, এবং তোমার ইতিহাস বইয়ে যেভাবে বিস্তারিত আমি তোমাকে সেভাবে পড়াবো না। আমি তোমাকে পড়াবো এতখানি পড়া, আমি জাস্ট এতটুকু নিয়ে আসবো। আমি জাস্ট মেন থিমটা তোমাকে দিয়ে দিব, তুমি জাস্ট তথ্য ঠিক রেখে তুমি বানিয়ে বানিয়ে লিখবা। কারণ ইতিহাসে এত সাল ও আমার দ্বারাও মনে থাকে না, বুঝতে পারছো? আমরা কি বলবো, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো মাথায় রাখতে হবে আমাদের, ওই তথ্যগুলো ঠিক রেখে আমরা বানায় লিখবো, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি।
তাহলে হচ্ছে আমরা হচ্ছে আগে সামনে দেখো। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা আজকে পড়বো কি কি পড়বো দেখো। এখানে চিরস্থায়ী বন্দোবস্ত আছে, অধীনতামূলক মিত্রতা নীতি আছে, সত্য বিরোধ নীতি আছে, তারপর তোমার হচ্ছে ব্রিটিশ শাসনের বিভিন্ন সুদৃঢ়করণ, এখানে বিভিন্ন টপিক আলোচনা করা আছে। এই টপিক গুলো আজকে আমরা পড়বো, ঠিক আছে। আমরা হচ্ছে ভিতরে চলে যাই, তাহলে তোমরা আরো বেশি মজা পাবা। আচ্ছা, এই পিডিএফটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো। আমি এই পিডিএফ এ যেভাবে দিছি এইভাবে আসলে কোথাও নাই। তোমার বইয়ের ভিতরে তুমি নোট করলেও এত সুন্দরভাবে লেখাগুলো তৈরি করতে পারবে না। তাহলে ফার্স্ট অফ অল তো সর্বপ্রথম আমরা পড়বো চিরস্থায়ী বন্দোবস্ত। কি পড়বো? চিরস্থায়ী বন্দোবস্ত। এই জিনিসটা কি আমরা জাস্ট একটু শর্টকাটে রিডিং পড়ে দেখি আগে, বুঝতে পারছো। তাহলে এইখানে বলা আছে যে 1793 সালে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস বাংলায় যে ভূমি রাজস্ব চালু করেন তাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে। তাহলে কোথায় করে? বাংলায়, মানে বাংলার মাটিতে যে ভূমি ব্যবস্থা, ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিল এটাকে বলা হয় চিরস্থায়ী বন্দোবস্ত। মানে একটা এই যে আরেকটা জিনিস আমি প্রথমে বলে দেই, এই যে তিনটা জিনিস দেখতেছো এই তিনটাই হচ্ছে এক ধরনের মানে কাগজ দিয়ে হচ্ছে বিভিন্ন চুক্তি করা হয়েছিল, যে কর নেওয়ার, কি নেওয়ার, বিভিন্ন ভূমি করটর এগুলো নিয়ে বিভিন্ন চুক্তি করা হয়েছিল। এই চুক্তিগুলা এখানে আলোচনা করা হয়েছে। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত আমি কি বললাম? এতে জমিদারদের জমির স্থায়ী মালিকানা দেওয়া হয়। মানে ধরো একটা জমি, এই জমিতে তখন মানে বিভিন্ন কর ধার্য করা হয়েছিল, রাজস্ব। মানে এইটা হচ্ছে জমিদার যারা আছে তাদেরকে ভাগ করে দিছিল, যে জমিদার এই জমিদার, তুমি এই জমির মালিক। আসলে কি তাই? এই মাটিটা, এই মাটিটা কি আসলে জমিদারের ভোগ করা, এখানে জনগণ ব্যবহার করবে না এই জমি। তখন হচ্ছে এই শোষণ গুলো করা হয়েছিল। কি করা হয়েছিল? মানে রাজস্ব বিভিন্ন শোষণের কর দায়ী করা হয়েছিল। এইখানে হচ্ছে সেই জিনিসটা বলেছে চিরস্থায়ী বন্দোবস্ত। 1793 সালে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস বাংলায় যে ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করে। কি ব্যবস্থা? ভূমি রাজস্ব। মানে ওই ভূমিটার উপরে রাজ করছিল, কর দায়ী করছিল, এমন জিনিস। তারপরে ওই জিনিসটাকে যে চালু করছে, যে ভূমি রাজস্বটাকে যে চালু করছে, ওই জিনিসটাকে মূলত চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়। এতে জমিদাররা স্থায়ীভাবে মালিকানা দেওয়া হয়। মানে একটা জমিদার, তখনকার যে জমিদার ছিল, ওই জমিদার গুলা যে জমিগুলা ভাগ করে দেওয়া হয়েছিল ওই জমিগুলার স্থায়ী মালিকানা, মানে একদম পার্মানেন্ট মালিকানা দেওয়া হয়। কিভাবে? ধরো ধরো একটা জমি, এখন একটা জমি ধরো তুমি একটা জমিদার, তোমাকে ওই জমিটা দেওয়া হয়েছে, তুমি, তোমাকে এমন ভাবে বুঝাই দেওয়া হয়েছে রাজস্ব কর হিসেবে যে এই জমিটা তোমার, তুমি যা করো মনে চাই, তুমি শোষণ করো, জনগণের মাইরে টাকা নাও, মানে কৃষক যারা আছে তাদেরকে অত্যাচার করে, এটা তোমার ব্যাপার। মানে এইভাবে তখনকার ইয়েটা করা হয়েছিল, বুঝতে পারছো। তারপরে কি আছে, এতটুকু বুঝলাম। আরো শর্টকাটে বুঝতে আমরা একটু পয়েন্ট গুলো পড়ি। কি কি পয়েন্ট আছে দেখো। হ্যাঁ, এটা একটু ঠিক আছে, এখন ঠিক আছে না? ও, ও ভালো লেখা দেখা যাচ্ছে না, আমি তো খেয়ালই করিনি। ভাইয়া লেখাগুলো অস্পষ্ট। আচ্ছা, আমি আচ্ছা যাই হোক, এই স্লাইডটা হইতে পারে একটু প্রবলেম হয়েছে, বাট আমি নেক্সট স্লাইড থেকে আরো বড় লেখা আনবো। এবং তোমরা আমি যে মুখে বলতেছি এই জিনিসটা ফোকাস করো, ঠিক আছে। আর ক্লাস শেষে তো আমি পিডিএফ দিয়ে দিব, কোনো প্যারা নাই। মানে আমি যা বলতেছি এই জিনিসটা মাথায় নাও জাস্ট, ঠিক আছে। আর পিডিএফ দেখে দেখে তো তোমরা পড়বাই। এই স্লাইডটা নেক্সট স্লাইডটা ইনশাআল্লাহ এর থেকে বেটার হবে। এটা একটু সমস্যা হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। এই লেখাটা একটু টাইপ ছোট হয়ে গেছে, ব্যাপার না, ঠিক আছে। তার মানে এই যে ভূমি রাজস্ব ব্যবস্থাটা চালু করেছিল কে? লর্ড কর্নওয়ালিস। এটা মনে রাখবা, চিরস্থায়ী বন্দোবস্ত কে করছিল? লর্ড কর্নওয়ালিস। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং এটা কি ছিল? জমির বিভিন্ন কর ব্যবস্থা এই টাইপের। তাহলে আমরা পয়েন্ট আকারে যদি পড়ি, স্থায়ী মালিকানা আছে, জমিদাররা বংশানুক্রমে জমির মালিক হন। মানে ওই যে আমি যেটা বললাম যে একটা জমির মালিক যে দেওয়া হয়েছে জমিদাররে, ওই জমিদারের ছেলে মানে বংশানুক্রমে যারা আছে নাতি, তারা হচ্ছে এর পরপর ওই জমির মালিক হইতে থাকবে। এই জিনিসটা হচ্ছে এখানে বলা হয়েছে যে জমিদাররা বংশানুক্রমে জমির মালিক হন। নির্দিষ্ট রাজস্ব, সরকারের করের পরিমাণ চিরকালের জন্য নির্দিষ্ট করা হয়। সরকারের করের পরিমাণ কি? চিরকালের জন্য, মানে ওই জমিদার যে নির্দিষ্ট একটা ইয়া করে দিছে, ওইটা তার জন্য নির্দিষ্ট হয়ে যায়, করটা নির্দিষ্ট হয়ে যায়। মানে যে তোমার হচ্ছে যেমন ট্যাক্স, এই জিনিসটা নির্দিষ্ট করে দিছিল তখন। তারপরে কি আছে? তারপরে আছে সূর্যাস্ত আইন।
নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে রাজস্ব পরিশোধ না করলে, সূর্যাস্ত আইনটা কি, ধরো আমি জমিদার, আমি কি, আমি জমিদার, আমি জমিদার হওয়া সত্ত্বে ধরো আমার হচ্ছে 2 বছরের ডেট, আমি এই জমিটা আমাকে দিচ্ছে, সে কে দিছে, যে এই জমির ওই যে বিভিন্ন শাসন করতেছে তা দ্বারা, ধরো ওই যে ব্রিটিশরা, কথার কথা, এই জমিটা আমার দিছে। এখন এই 2 বছর পরে আমি যদি ব্রিটিশদেরকে তাদের পাওনা না মিটাই দিতে পারি, ঠিক ওই দিনকার পর থেকে, ধরো আজকে শেষ, কালকে সকালে সূর্য ওঠার আগে তোমার জমি তোমার থেকে নিয়ে নেওয়া হবে, যদি তুমি ওদেরকে খুশি না করতে পারো, ওদের পাওনা বুঝায় না দিতে পারো। ওই যে সূর্য ওঠার আগে যে জমি নিলামে উঠে, নিলামে উঠে, কিসে উঠে, নিলামে উঠে, এই জিনিসটাকে বলা হয় সূর্যাস্ত আইন। ওই জমি তখন অন্য কাউকে দিয়ে দেওয়া হয়, বাট ওই জমিদার হিসেবে তো সে ব্যর্থ, কারণ সে ব্রিটিশদের পাওনা শোধ করতে পারে নাই। এই জিনিসটা বোঝানো হয়েছে, বুঝতে পারছো সূর্যাস্ত আইনটা কি। এগুলা কিন্তু এক একটা তোমাদের আলাদা আলাদা টপিক আছে এক একটা, বাট আমি হচ্ছে তোমাদেরকে একদম শর্টকাটে নিয়ে আসছি সবকিছু, বুঝতে পারছো। এই যে সূর্যাস্ত আইন নামে তোমাদের আলাদা একটা টপিক আছে, আমি শর্টকাটে তোমাদেরকে বুঝাই দিলাম। এই যে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে রাজস্ব পরিশোধ না করলে জমিদারি নিলামে উঠে, সুফল সরকারের রাজস্ব আদায় নিশ্চিত হয় এবং অনুগত জমিদার শ্রেণী সৃষ্টি হয়। মানে যে যে এই জমিদার এইটা ভোগ করতেছে, তার যে পাওনাগুলা এগুলো হচ্ছে নিশ্চিত করতে পারে, তার কোনো ঝামেলা হয় না। তাহলে ব্রিটিশরা হচ্ছে খুব সহজে টাকা পায় গেল এই নিয়মগুলো করলে, এই জিনিসটা বুঝাইছে। তারপর কুফল আছে কিছু, কৃষকরা জমির অধিকার হারিয়ে চরম শিকার হয়। যখন দেখবে যে জমিদার টাকা পয়সা দিতে পারতেছে, জমিদারের তো মাথা নষ্ট, কি নষ্ট, মাথা নষ্ট, তখন কিন্তু তার সে অত্যাচার করবে, মায়েরা ধরে টাকা নিয়ে আসবে, ওই যে টাকা পরিশোধ করতে হবে, নাহলে তো তার জমিদারি নিলামে। এই জিনিসটা হচ্ছে কুফল। আশা করি এই চিরস্থায়ী বন্দোবস্তটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটা জিনিস আমাকে কমেন্ট করো যে আমি যে বলতেছি এটাতে কি তোমরা বুঝতেছো কিনা, এটা বলো। এটা একটু কমেন্টে জানো যে আমি যে বলে এতক্ষণ পড়াইলাম, এই যে এতটুকু, এটা কি বুঝছো কিনা। লেখাটা একটু ঝামেলা হয়েছে আমি বুঝতে পারলাম, বাট বোঝা গেছে কিনা এটাতে, বুঝছো কিনা আমি যতটুকু বলছি। এই তো পার বর্ণয় বসু বলেছে জি স্যার বুঝছি, ঠিক আছে। আর কেউ সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো। জি জি 100%। আবরার ফয়সাল বলছে 100% বুঝছি, ভেরি গুড। বাকিরা বুঝেছো, বাকিরা কমেন্ট করো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। শাহরিয়ার সাকিব বলেছে, শারমিন বলেছে জি স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝছি, ভেরি গুড। আমি যেভাবে পড়াইতেছি শর্টকাটে, তোমার বইও এরকম শর্টকাট নেই, এবং তোমাকে কোনো টিচারও এইভাবে শর্ট মাথায় দিবে না। তুমি বিশ্বাস করো, এই যে সূর্যাস্ত আইন তোমাকে পড়াইলাম, তুমি কি এখান থেকে এখন লিখতে পারবা না? সূর্যাস্ত আইন মানে কি? সূর্যাস্ত আইন হচ্ছে আহ জমিদারি নিলামমুক্ত সূর্যাস্ত পরিচয়, রাজস্ব কর পরিশোধ না করতে পারলে, এইভাবে তুমি লিখতে পারবা না? অবশ্যই পারবা। আমার কাজ হচ্ছে তোমাকে এই মেন মেন থিম গুলো তোমাকে দেওয়া, বুঝতে পারছো। বই দেখে তো সবাই পড়তে পারে, বাট কয়জন এরকম শর্টকাটে তোমার মাথায় দিতে পারে, ঠিক না? ঠিক আছে। আচ্ছা, তার মানে কোনো সমস্যা নেই, এটা ভালো ব্যাপার। আরিফ বিল্লাহ বলতে বুঝতে পারছি, জামিলা সাথী বলতে বুঝতে পারছি, ঠিক আছে। তার মানে আমরা সামনে আগাতে পারি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা আরেকটা ইয়া পড়ব। আচ্ছা, এখানে এই চিরস্থায়ী বন্দোবস্তর এখানে সালটা মনে রাখবা যে 1793 সালে, এবং একই জিনিস 1793 সালে সূর্যাস্ত আইন করা হয়েছিল, এই প্রণয়ন করা হয়েছিল সূর্যাস্ত আইন, এই জিনিসটা মাথায় রাখবা। আর কে করছে? লর্ড কর্নওয়ালিস। আমি পড়ানোর পরে তোমরা পিডিএফটা কালেক্ট করে এটা আরেকবার রিভিশন দিয়ে নিবে, ঠিক আছে। স্যার বই দিয়া অন্যান্য বিস্তারিত গুলা পড়তে হবে। হ্যাঁ, আমি এইখানে আমি যেভাবে পড়াইছি আমি মেন মেন থিম দিচ্ছি, বাট তুমি যদি চাও যে না আরো আমাকে এক্সট্রা পড়তে হবে, তখন তুমি বইয়ের যে বিস্তারিত রিডিং গুলো আছে এগুলো পড়বা, এটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে, বুঝতে পারছো। আমার তো কাজ হচ্ছে সিস্টেমটা দেখাই দেওয়া, এখন গিলে খাওয়ার দায়িত্ব কার? তোমার। তো তুমি কিভাবে গিলে খাবে এটা তোমার। এই যে আমি যেটা বুঝলাম, এখন কি তুমি সূর্যাস্ত আইন গেলে বুঝবা না যে কি বলা হয়েছে? এখন কি তুমি চিরস্থায়ী বন্দোবস্ততে গেলে তুমি কিন্তু প্রথমে বুঝবো ও এটাতে এটা, আমি একবার রিডিং করে নি, বুঝবা না? এই জিনিসটা গুলো হচ্ছে আমার চেষ্টা, যাতে তোমরা সহজে জিনিসটাকে অ্যাচিভ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে অধীনতামূলক মিত্রতার নীতি। এই নীতিটাকে আমরা পড়ি। 1798 সাল থেকে 1805 সালের মধ্যে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি প্রবর্তিত একটি নীতি নির্ভর সাম্রাজ্যবাদী নীতি। কি নীতি? সাম্রাজ্যবাদী নীতি।
এইখানে হচ্ছে এইটা যে করা হয়েছিল, মানে এই নীতিটা হচ্ছে এই টাইপের যে যেটা অধীনতামূলক নীতি, এই নীতিতে যারা আবদ্ধ হবে তারা পার্শ্ববর্তী কোনো দেশের সাথে বিনা অনুমতিতে কোনো যুদ্ধে যেতে পারবে না, কোনো ঝামেলা করতে পারবে না, এই টাইপের নীতি। বুঝতে পারছো? তাহলে বুঝলাম কি এটা একটা কূটনীতি নির্ভর মানে কি খারাপ নীতি নির্ভর। তারপর হচ্ছে সাম্রাজ্যবাদী মানে একটা সাম্রাজ্য নিয়ে এই জিনিসটা চুক্তিটা করা হয়েছিল। কিভাবে? আমরা এখন পয়েন্ট আকারে পড়ি, দেখো। সেনাবাহিনী ব্যয়ভার, এই টপিকটা যদি পড়ি, দেশীয় রাজ্য ব্রিটিশ বাহিনী মোতায়েন রাখা হতো এবং রাজ্যকে তার খরচ বহন করতে হতো। মানে ওরা বলে দিছিল যে যেই রাজ্য যেভাবে নীতি নীতি প্রণয়ন করার পর যার যার নিজের রাজ্যের খরচ তারা নিজেরা বহন করবে, এই জিনিসটা বলছে। তারপরে কি? ব্রিটিশ রেসিডেন্ট, দেশীয় রাজার দরবারে একজন রেসিডেন্ট অবস্থান করত। দেশীয় রাজা মানে একটা দেশের রাজার একটা রেসিডেন্ট মানে একটা আহ প্রধান টাইপের একটা রাখতো মানে শাসন করার জন্য, এই জিনিসটা বলছে। তারপরে কি? পররাষ্ট্র নীতি বিলোপ, অনুমতি ছাড়া যুদ্ধ, ওই যে আমি যেটা বললাম যে অনুমতি ছাড়া যুদ্ধ করতে পারবে না, শান্তি চুক্তি নিষিদ্ধ ছিল। কিসের শান্তি চুক্তি? ও তো বলেই দিছে যে এই নীতির মূল টপিকই তো হচ্ছে যে কোন দেশ কারো সাথে বিনা অনুমতিতে কি এই নীতিতে অধীনতামূলক মিত্রতা নীতিতে যারা আবদ্ধ হবে তারা পার্শ্ববর্তী সাপেক্ষ রাজ্য কারোর সাথে কখনো কি করতে মানে সাপেক্ষ যে দেশগুলা থাকে এগুলোর সাথে কোনো সময় ঝামেলায় জড়াতে পারবে না বিনা অনুমতিতে। কাদের? ব্রিটিশদের। এই যে লর্ড ওয়েলেসলি ও করছিল, যে ও তো ব্রিটিশদের লোক, ব্রিটিশদের অনুমতি ছাড়া কোনো দেশ কোনো দেশের সাথে যুদ্ধে জড়াতে পারবে না, কোনো ঝামেলায় জড়াতে পারবে না। মূলত এইটার থিম হচ্ছে এই একটা কথাই যে কোনো অনুমতি ছাড়া যুদ্ধ শান্তি চুক্তি নিষিদ্ধ ছিল। তারপরে কি প্রভাবটা কি ছিল এটার? হায়দ্রাবাদের নিজাম 1798 মহীশূর অধৈর্য স্বাধীনতা হারায়, মানে এই দেশগুলো হচ্ছে স্বাধীনতা হারায় এই নীতিতে হচ্ছে। মানে তুমি ধরো একটা দেশ ভালো ছিল, ধরো আমি একটা সুন্দরভাবে শাসন করতেছি একটা দেশ, এখন আমি আমার খায়া দেয় কামনে আমি অধীনতামূলক মিত্রতার নীতিতে সাইন করছি, এখন আমি তো নিজের স্বাধীনতা নিজে হারাইলাম। কারণ এই নীতিতে যারা আবদ্ধ হবে তাদের কি তারা কোনো পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধ করতে পারবে না। ও যদি আমারে খোঁচাখুচি করে তাহলে আমি ওর বিরুদ্ধে কি যুদ্ধ করব না? পার্শ্ববর্তী দেশ যারা এই নীতিতে আবদ্ধ হয়েছে তারা এই ক্ষমতাটা হারাইছে, নিজের স্বাধীনতা নিজে নষ্ট করছে। তো এই যে এগুলো হচ্ছে এই যে মহীশূর অধ্যর্য অযোধ্য তারপর স্বাধীনতা, এই দেশগুলো হচ্ছে স্বাধীনতা হারাইছিল, এই জিনিসগুলো বলা হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা কি পড়বো? তারপরে আমরা পড়বো সত্য বিলোপ নীতি। এটা খুবই মজার একটা নীতি। সত্য বিলোপ নীতিটা খুবই মজার একটা নীতি। কিভাবে? বাকি যে দুইটা পড়ছে এই দুইটা একটু কঠিন লাগতে পারে, বাট এইটা হচ্ছে খুব ইজি লাগবে তোমার কাছে। কিভাবে? দেখো, ব্রিটিশ গভর্নর সত্যবিলোপ নীতি কি? ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি কে ডালহৌসি প্রবর্তিত অনুযায়ী দেশীয় রাজার কোনো প্রাকৃতিক সন্তান না থাকলে তিনি দত্তক পুত্র গ্রহণ করতে পারতো না। মানে এই জিনিসটা কি আমি তোমাকে মেনলি বুঝাই দিই। দেখো, ধরো একটা রাজা, ওর কিন্তু রাজাদের কিন্তু নিয়ম আছে যে আমি যদি মারা যায় বা রাজা যদি ক্ষমতা থেকে ছেড়ে দেয় তখন কিন্তু তার ছেলে ক্ষমতা পায় না। কিন্তু এই যে সত্যবিলোপ নীতিতে যারা আবদ্ধ ছিল তাদের যে রাজ্য, সে যদি মরে যায়, তার যদি নিজের কোনো সন্তান পুত্র সন্তান না থাকে তাহলে ওই রাজ্য সরাসরি ব্রিটিশ ভুক্ত হবে, ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত। ওই রাজ্যটা ব্রিটিশ নিয়ে নিবে। এখন সে যদি দত্তক পোলা নিয়ে আসে তাতে এটা কোনো অধিকারই পাবে না। সে নিজের সন্তান যদি না থাকে তাহলে সেই রাজ্য সরাসরি ব্রিটিশরা পাবে। এইটা হচ্ছে এইটার মেন থিম। খুব ইজি না ব্যাপারটা? এটার এখন আমরা পয়েন্ট গুলো পড়ি। দত্তক প্রথা নিষিদ্ধ, নিঃসন্তান রাজার মৃত্যুর পর দত্তক সন্তান উত্তরাধিকার পেত না। আমি যেটা বললাম যে তুমি যদি এই জায়গায় দত্তক নিয়ে আসো, সন্তান তোমার সন্তান হয় নাই, তুমি হচ্ছে আরেকটা সন্তান নিয়ে আসছো, দত্তক নিছো, ওই সন্তান ওই রাজার রাজ্য কখনোই পারবে না ওই রাজা মরে গেলে। এই জিনিসটা বলছে আমি যেটা বললাম। সরাসরি ব্রিটিশ দখল, ওই যে আমি যেটা বললাম যে ওই রাজ্যটা কে পাবে? সরাসরি ব্রিটিশটা পেয়ে যাবে, এই জিনিসটা বলা হয়েছে। বুঝতে পারছো? আমি যা বললাম ওইটাই, ওই টপিক গুলাই। তারপরে কি আছে? উপাধি ভাতা বাতিল, বংশানুক্রমে রাজকীয় উপাধি এবং পেনশন বন্ধ করে দেওয়া হতো। এই বিভিন্ন মানে এই জিনিসটা হচ্ছে ঘোরাফিরে একই কথা, যে একটা রাজা মারা গেলে যারা এই নীতিতে আবদ্ধ থাকতো, ওই রাজ্যের রাজা মারা গেলে যদি তার নিজের সন্তান না থাকে, নিজের পুত্র সন্তান না থাকে, তাহলে ওই রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। কি হবে? ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। এবং সে যদি দত্তক নিয়ে থাকে পুত্র,
সে ওই দত্তক পুত্র ওই রাজ্যের কোনো অধিকার পাবে না, সরাসরি ব্রিটিশরা পেয়ে যাবে। এই জিনিস হচ্ছে মূল থিম। এ পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? একটু কমেন্টে রেসপন্স করো। এই অধ্যায় আমি বিস্তারিত কিছু পড়াবো না, মেন যে টপিকগুলো, মেন যে নীতিগুলা, এগুলো আমি তোমাকে ধরাই দিব, আর বাকিগুলো যে কভার করার দায়িত্ব তোমার, ঠিক আছে? কিন্তু এর বাহিরে পড়লে তোমার খুব বেশি কোশ্চেনে তুমি আটকাবা না, ম্যাক্সিমাম কোশ্চেন তোমার কভার হয়ে যাবে, কারণ বোর্ড কোশ্চেন এইসবই আসে। এইসবই তো মূল নীতিগুলা এই অধ্যায় থেকে। সত্য বিলোপ নীতি, ভূমি রাজস্ব, এইগুলা যা আছে, চিরস্থায়ী বন্দোবস্ত, এগুলোই আসে ঘুরে ফিরে। তো এটা নিয়ে কোনো প্যারা নেই। বুঝছো কিনা এটা আমাকে একটু বলো, বুঝছো কিনা তুমি? অলরাইট, সবকিছু ঠিক আছে, একটু আমাকে বলো। তাহলে আমি সামনে আগাবো। তৌফিক হাসান বলেছে স্যার বুঝছি, ভেরি গুড। প্রণয় বসু বলেছে জি স্যার বুঝছি, ভেরি গুড। সবাই বুঝতে পারছো? দ্রুত কমেন্ট করো, দ্রুত। তাহলে আমি সামনে আগাবো। সমকুল শীল বলেছে জি স্যার বুঝতে পারছি, ভালো কথা। এমডি কাউসার ইসলাম বলেছে জি স্যার, ভেরি গুড। তার মানে কি আমরা বুঝলাম যে অনেকে কমেন্ট করতেছে জি স্যার, এই যে শারমিন বলেছে জি স্যার, মোটামুটি সবাই কমেন্ট করতেছে, বুঝতে পারছে, তার মানে আমরা সামনে আগাতে পারি, ঠিক আছে? এরপরে এরপরে আমরা হচ্ছে আরেকটা মজার জিনিস পড়বো। এটা হচ্ছে আরেকটা মজার জিনিস, খুব মজা করে পড়বো আমরা এটা। আচ্ছা, রীতা ইসলাম সত্য বিলোপ নীতিটা আরেকবার বুঝতে চাইছি। সত্য বিলোপ নীতিটা, রীতা ইসলাম, কোনো কিছুই না, জাস্ট তুমি এতটুকু মাথায় রাখো যে সত্য বিলোপ নীতিতে যেসব রাজ্য আবদ্ধ হতো, ওইসব রাজ্যের রাজা মারা গেলে, ওইসব রাজার যদি মানে নিজের সন্তান, পুত্র সন্তান থাকে, তাহলে ওই পুত্র সন্তান রাজ্যের ভার পাবে। বাট সে যদি কোনো দত্তক নিয়ে থাকে, তার সন্তান নিঃসন্তান যদি হয়ে থাকে, সে, তার যদি কোনো সন্তান না হয়, সে যদি দত্তক পুত্র পালন করে থাকে, তার নিজের সন্তান না থাকলে ওই দত্তক পুত্র সেই রাজ্যের কোনো অধিকার পাবে না। ওই রাজ্যটা সরাসরি কে পাবে? ব্রিটিশরা পাবে। এই জিনিসটা মাথায় নিলে দ্যাটস এনাফ। রিতা, বুঝতে পেরেছি, বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, মোটামুটি সবাই বুঝছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এখন আমরা পড়বো হচ্ছে সামাজিক ও আধুনিক সংস্কারের নীতিগুলো পড়বো। কি কি? এটা করছিল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। উনি ছিল, এই যে লোকটা দেখতেছো না, এই লোকটা হচ্ছে তখনকার আমলে মানে সমাজ সংস্কারক হিসেবে খুবই পাওয়ারফুল একটা লোক ছিল। এ হচ্ছে খুব অনেক কিছু, অনেক কুপ্রথা, অনেক কুসংস্কার গুলো সে সংস্কার করে ভালোর পথে নিয়ে আসছিল। তাই এই লোকটা হচ্ছে সংস্কারের দিকে খুবই বিখ্যাত একজন পার্সন। কে? লর্ড উইলিয়াম বেন্টিং এর সামাজিক সংস্করণ, সমাজের বিভিন্ন কুপ্রথা এই লোক সংস্করণ করছিল, সংস্কার করছিল, বুঝতে পারছো? তাহলে কি কি সংস্কার করছিল আমরা একটু দেখে নিই। গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং ভারতে কুপ্রথা দূর করতে সামাজিক অগ্রগতিতে ঐতিহাসিক ভূমিকা পালন করে। আমি যেটা বললাম যে তখনকার আমলে খুবই ভূমিকা পালন করেছিল সে। তার মানে প্রথম টপিকটা কি আছে? সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা নির্ধারণ করছিল। রাজা রামমোহন রায়ের সহায়তায় সপ্তদশ আইন জারি করে জীবন্ত বিধবা স্ত্রীকে চিতায় পোড়ানো নিষিদ্ধ করেন। আচ্ছা, ফার্স্ট অফ অল তো এখানে তোমাদের বইয়ে সতীদাহ প্রথা নামে একটা প্যারা করে একটা প্রশ্নই আছে, আছে কিনা? আমি এই জিনিসটাকে শর্টে তোমাকে মাথায় দিয়ে দিই, এরপর আর পড়তে হবে না। সতীদাহ প্রথা, এখান থেকে কোশ্চেন আসে সতীদাহ প্রথা থেকে। সতীদাহ প্রথা হচ্ছে কি? ধরো কোন জামাই বউ দিয়ে বুঝে, জামাই বউ, ধরো জামাই মারা গেছে, হিন্দুদের জামাই মারা যাওয়ার পর ওই যে স্ত্রী বেঁচে আছে, ওই স্ত্রীকে আর বাঁচিয়ে রাখা হতো না। তখনকার আমলে একটা নীতি ছিল, এই যে এটা নীতি না কি, মানে তখনকার এটা একটা কুসংস্কার, কুপ্রথা ছিল, একটা প্রথা ছিল। জামাই মারা গেছে, ওই যে জীবন্ত চিতায়, ওই যে হিন্দুদের যে চিতায় যে আগুন, অনেকে হইতে পারে হিন্দু ধর্ম আছে, বুঝতে পারবা তোমরা বেশি, ওই যে চিতায় কাঠ দিয়ে যে পুড়ায় ফেলে না মারা গেলে, ওই জীবন্ত চিতায় ওই আগুন, আগুন জ্বলা অবস্থায় জীবন্ত স্ত্রীকেও তার সাথে পুরায় মেরে ফেলতো। মরে গেছে জামাই, কিন্তু স্ত্রী যে বউ ছিল, ওই বউরে ওই একই চিতায় পুড়িয়ে মারা হতো। স্ত্রী তো বাঁচা অবস্থায় আছে এখনো, সে তো মরে নেই, ওই জ্যান্ত স্ত্রীকে মারা হতো।
একটা ভয়ঙ্কর একটা কুপ্রথা না? ভয়ঙ্কর একটা কুপ্রথা না? এই জিনিসটা হচ্ছে সতীদাহ প্রথা। আর কিছু জানতে হবে না। আরেকটা জিনিস জেনে রাখবা যে আহ, সতীদাহ প্রথা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সহমরণ, সহমরণ, আরেকটা হচ্ছে অনুমরণ, অনুমরণ। এই জিনিসটা মাথায় রাখো, দ্যাটস এনাফ, আর কিছু জানা লাগবে না সতীদাহ প্রথা থেকে। তারপরে কি? ঠক দমন। পৈশাচিক অপরাধী ঠকদের দমনে ক্যাপ্টেন উইলিয়াম ফ্লিন। আর সতীদাহ প্রথা থেকে আরেকটা জিনিস মাথায় রাখবা যে এইখানে রাজা রামমোহন রায় খুব বড় একটা ভূমিকা রাখছিল তার সাথে। সতীদাহ প্রথা মূলত সেই হচ্ছে সংস্কার, মানে এটা বন্ধ করার মূল হাতিয়ার ছিল। লর্ড উইলিয়াম বেন্টিং ছিল তার সাথে। বুঝতে পারছো? তারপরে ঠক দমন। ঠক দমন কি? পৈশাচিক অপরাধী ঠকদের দমনে ক্যাপ্টেন উইলিয়াম স্লিমম্যানকে দায়িত্ব দিয়ে জনজীবন নিরাপত্তা ফেরান। তখন হচ্ছে ঠক মানে এখানে হচ্ছে বিভিন্ন, মানে ঠক হচ্ছে একটা কুপ্রথা। এটা একটা কুপ্রথা ছিল। ওই মানে ওই সমাজে বিভিন্ন কুসংস্কার করাইতো, এটাও সে বন্ধ করছিল। তারপরে কি আছে? কন্যা সন্তান হত্যা ও নরবিলি রোধ। কন্যা সন্তান হত্যা কি? নবজাতকে কন্যা সন্তান হত্যা অন্ধবিশ্বাসে নরবিলি আইন করে সম্পূর্ণ নিষিদ্ধ করেন। কন্যা সন্তান মানে আগের কালের মানুষ দেখবে কি ছেলে হইলে খুব খুশি হইতো, কন্যা সন্তান হইলে কন্যা ও তো অলক্ষী, এই টাইপের কথা ছিল তখনকার। তখন কি হইতো? কন্যা সন্তান হইলে কন্যা সন্তানদের মেরে ফেলতো। কতটা নিষ্ঠুর ছিল তখনকার আইনগুলো, তো কতটা খারাপ ছিল। কন্যা সন্তান হলে মেরে ফেলতো, নদীর জলে ভাসাই দিত কন্যারে। আছে না এরকম? তোমরা হইতে পারে যারা আছো অনেকে জানো এই বিষয়গুলো। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো এইটা কন্যা সন্তান হত্যা ও নর বলি রোধ। শিক্ষা ও প্রশাসনিক সংস্কার। তখনকার যখন সমাজ সংস্কার করতে, তখন সমাজের শিক্ষা নিয়েও বিভিন্ন কি ছিল, মানে কুপ্রথা ছিল। শিক্ষা করা যাবে না, তারপরে বেশি শিক্ষা প্রয়োজন নেই, এই টাইপের বিভিন্ন কথা ছিল। এগুলো হচ্ছে সংস্কার করছিল। বুঝতে পারছো? মূল ব্যাপার হচ্ছে এই লোকটা, এই লোকটা হচ্ছে তখনকার সমাজে সতীদাহ প্রথা ছিল, ঠক দমন ছিল, কন্যা সন্তান হত্যা ও নরবলি রোধ ছিল, শিক্ষা, বিভিন্ন প্রশাসনিক কুপ্রথা ছিল। এই সকল কিছু সে হচ্ছে বন্ধ করে দিছিল। সে এগুলো সংস্কার করছিল, ভালোর দিকে নিয়ে আসছিল। তাই এই লোকটা হচ্ছে তখনকার আমলে সমাজ সংস্কারক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। বুঝতে পারছো? এই জিনিসটা এতটুকু জানলে হবে। তারপরে আমি পিডিএফ দিব তোমাদেরকে, পিডিএফ দেখে তোমরা নিজেরা পড়ে নিবা। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি আছে? তারপরে দেখি আমরা। আচ্ছা, প্রণয় বসু বলেছে পারি এটা। ভেরি গুড, পারলে তো ভালো ব্যাপার, তাহলে তোমার আরেকবার ঝালাই হয়ে গেল। তারপরে কি? ফকির সন্ন্যাসী আন্দোলন। ফকির সন্ন্যাসী আন্দোলন, এখানে তোমরা আরো অনেক ধরনের আন্দোলন পাবা, যেগুলো হচ্ছে আমি শর্টে নিয়ে আসছি। বুঝতে পারছো? ওগুলো হচ্ছে তোমরা একটু নিজেদের মতন করে বইটা একটু পড়ে নিবা, ঠিক আছে? বাট এগুলো হচ্ছে যদি জানো, একটা স্টুডেন্ট আমি যা পড়াইতেছি এইটা যদি জানে, তার এই অধ্যায় থেকে মিনিমাম 90% কাভার হয়ে যাচ্ছে। কত পার্সেন্ট? মিনিমাম 90%। 10% কার দায়িত্ব পড়ার? 10% দায়িত্ব তোমার। কারণ ইতিহাস তো এখানে এক এক ধরনের কোশ্চেন আছে, এখানে প্রচুর ইতিহাস আছে, এক এক টাইপের কোশ্চেন আছে। তো এখানে আমি কোনো আল্লাহর ওলি না যে আমি তোমাকে 100% কমন দিতে পারবো। সো এখানে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট টপিক ওইগুলো হচ্ছে আমি তোমাকে ধরাই দিব। বুঝতে পারছো? তাই 100% কোনো সময় গ্যারান্টি দেওয়া যাবে না, 90% সম্ভাবনা এগুলো থেকেই প্রশ্ন আছে, এবং আমি যতটুকু দেখেছি 10% অ্যাচিভ করার দায়িত্ব কার? তোমাদের। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা ফকির সন্ন্যাসী আইনটা পড়ি, আন্দোলনটা পড়ি, সরি, আন্দোলন। ফকির সন্ন্যাসী আন্দোলন কি? এখানে আমরা দুইটা আন্দোলন পড়বো, একটা হচ্ছে ফকির সন্ন্যাসী আর একটা হচ্ছে ফরাইদি আন্দোলন। এই দুইটা আন্দোলন পড়বো। পলাশী ও বক্সারের যুদ্ধের পর কোম্পানির অতিরিক্ত রাজস্ব আদায় ৭৬-এর মনন্তরে চরম দুর্দশার প্রেক্ষাপটে যৌথ প্রতিরোধ আন্দোলনের মূল এই এই যে এই ফকির সন্ন্যাসী আন্দোলনটা কি? যখন মানে যখন একটা সময় ছিল যখন ফকির সন্ন্যাসী যারা ছিল ওদেরকে বিভিন্ন মানে এই দেশ থেকে দূর করার জন্য বিভিন্ন মানে ওদেরকে বিভিন্ন কি বলে এটারে, মানে শুধু শুধু
ফকির যারা ছিল, সন্ন্যাসী যারা ছিল, শুধু শুধু অপরাধে তাদেরকে বিভিন্ন এক মানে দেশ থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করছিল। ওইখান থেকে এই ফকির সন্ন্যাসী আন্দোলন আসছিল, বুঝতে পারছো? এখন ফকিরদেরকে ধরো, ফকিররা ভিক্ষা করে দিছে মাদক মামলা। কি দিছে? মাদক মামলা করে দিছে। ও অমুকের এটা করছে, ও এই পাপ করছে, ও ওইটা ধ্বংস করছে, ও হচ্ছে কি বিভিন্ন অপরাধে জড়িত, এই টাইপের হচ্ছে তাদেরকে অপবাদ দিয়েছিল। ভাই এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর যদি মাঝের অধ্যায়গুলো শুরু করলে ভালো হবে। আচ্ছা রীতা ইসলাম, তোমার কথাটা আমরা নিলাম, ঠিক আছে, আমরা দেখবো। আচ্ছা, তারপরে কি? এই আন্দোলনের মূল কারণ কি ছিল? অতিরিক্ত কর এবং অর্থনৈতিক শোষণ। যখন এই আন্দোলনটা হয়েছিল তখন ব্রিটিশরা অতিরিক্ত কর নিয়েছিল এবং অতিরিক্ত অর্থনৈতিক শোষণও করেছিল। তারপরে কি করছিল? তীর্থ ভ্রমণ, ব্যবসায় ইংরেজদের কড়াকড়ি নিষেধাজ্ঞা। মানে একটা মানুষ ব্যবসা করতে গেছে, বিভিন্ন মানে অনেক কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে, এই ধরনের বাধা দিছিল, এই ধরনের বাধা দিছিল ব্যবসায়ীদেরকে, বুঝতে পারছো? তারপর ৭৬-এর মনন্তর, এই যে যে টপিক গুলো আছে, ৭৬-এর মনন্তর আলাদা একটা টপিক আছে তোমাদের, ওইটা একটু রিভাইজ করতে পারো। পলাশী যুদ্ধ, এটা তো অনেক সিম্পল একটা ঘটনা, এগুলো সবার মাথায় থাকার কথা। এগুলো যদি অনেকে না পারে তারা হচ্ছে একটু পড়ে নিবা, ঠিক আছে? ৭৬-এর মনন্তর, পলাশী যুদ্ধ তোমাদেরকে আলাদা আমি একটা টপিকে পড়াবো, একটা অধ্যায় আছে পলাশী যুদ্ধ নিয়ে, তো এটা নিয়ে প্যারা নাই। বাট এই যে ৭৬-এর মনন্তর, এগুলো আলাদা আলাদা অনুধাবনমূলক প্রশ্নের মতন দেওয়া আছে বইয়ের মধ্যে, এইটা একটু কষ্ট করে পড়ে নিবা, বুঝতে পারছো? মারিয়া খাতুন বলেছে, স্যার টুয়েন্ট পেপার পড়াবেন না? ভাইয়া আমাদের এই কোর্সটা টোটাল কয় মাস? 6 মাস। সো আমরা কেবল শুরু করেছি। এখনই যদি আমি 6 মাসের কোর্সে আমি যদি প্রথম মাসে যদি সেকেন্ড পেপারে চলে যাই, এটা কেমন হয়ে গেল না? তো তোমরা যারা আছো, এই কথাগুলো আমার খুব দুঃখ লাগে। কারণ যেভাবে পড়াচ্ছি জাস্ট পড়ে যাও। তুমি পারো ভালো কথা, তুমি এতদিন পড়ে আসছো, হয়তো ভালো পড়ছো, বাট অনেকেই আছে এগুলো ধরেই নেই রে বাপ, ওদেরকে পড়তে দাও। এবং তুমি পারলে ভালো কথা, তোমার ঝালাই হচ্ছে আবার নতুন করে, বাট আমাকে আমার মতন করতে দাও, তাহলে হচ্ছে আমি পড়িয়ে মজা পাবো। আমরা ফার্স্ট পেপারে কতগুলো চ্যাপ্টার শেষ করি, তারপর আমরা সেকেন্ড পেপারে যাবো ইনশাল্লাহ। তাহলে 6 মাসের প্রথম 6 মাসের মধ্যে আমরা তোমাকে কমপ্লিট করে দিব ইতিহাস। সো আমাদের হাতে অনেক সময়, তাই আমরা একটু রিল্যাক্স আগাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। এবং তুমি বিশ্বাস করো, আমি যদি তোমাদের 60টা ক্লাস নিই, 60টা ক্লাসে আমি তোমাকে 60টা সৃজনশীল সিকিউ সিকিউ আমি কনফার্ম দিব যে এখান থেকে 60টা সৃজনশীল 90% আসার সম্ভাবনা, এর বাইরে আসবে না প্রশ্ন, এভাবে গ্যারান্টি দিতে পারবো। তাই আমি হচ্ছে একটু রিল্যাক্সে আগাচ্ছি। 60টা ক্লাসই যথেষ্ট। তোমার লিখতে হবে কয়টা? থাকবে 11টা প্রশ্ন, লিখতে হবে 60টা, তোমার তো 60টা পাইলেই হয়েছে। তো এগুলো নিয়ে কোশ্চেন করবো না, এগুলো খুবই দুঃখজনক, বুঝতে পারছো? আমাকে আমার মতো পড়াতে দাও, এটা আমি খুশি হব। শুধু তুমি না, কে কে যেন কমেন্টটা করছে, মারিয়া খাতুন, তুমি আবার মাইন্ড করো না। এই কোশ্চেনটা শুধু তুমি না, অনেকে করে, যার কারণে আমি কথাটা বললাম। তোমার মনে কোশ্চেন আসতে পারে, স্বাভাবিক, কোনো ব্যাপার না মারিয়া। আশা করি তুমি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রধান, এই যে ফকির সন্ন্যাসী আন্দোলন, এখানে প্রধান নেতৃত্ব কারা দিছিল, এটা মাথায় রাখতে হবে। ফকির সন্ন্যাসী আন্দোলনের প্রধান নেতৃত্ব কারা রাখছিল? মজনু শাহ, ফকিরদের প্রধান দূরদর্শী নেতা, মানে ফকিরদের একদম প্রধান নেতা ছিল কে? মজনু শাহ। তারপর ভবানী পাঠক দেবী চৌধুরানী সন্ন্যাসী ও কৃষকদের বিদ্রোহ মূল কান্ডারি ছিল। তার মানে এরা হচ্ছে এই আন্দোলনে প্রধান ভূমিকা রাখে, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটু মাথায় নিও, ঠিক আছে? এখান থেকে আর বিস্তারিত কিছু জানতে হবে না, ইনশাল্লাহ এতটুকু হয়ে যাবে তোমাদের। তারপরে কি আছে? মারিয়া খাতুন, সরি বলার কিছু নেই, আমি তোমাকে বলছি যে তুমি এই কোশ্চেনটা করো, এবং শুধু তোমার জন্য আমি বলি নাই তো, এটা হচ্ছে অনেকেই করে, যার কারণে আমি বলছি তোমার কোনো মাইন্ড করার কোনো অপশনই নাই। আমি তো বললাম তোমাকে, তুমি হয়তো করতে পারো, তুমি এর আগে করো না, এর জন্য করছো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এই যে আরিফ বেল্লা বলছে, স্যার আপনাদের মতো করেই পড়েন, ভেরি গুড, এইসব কথা শুনলে খুব ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা, তারপর ফরায়েজি আন্দোলন। ফরায়েজি আন্দোলন কি? ফরায়েজি আন্দোলন হচ্ছে একটা ফরজ ভিত্তিক আন্দোলন ছিল, ফরজ ভিত্তিক আন্দোলন। কিভাবে? একটা সময় ছিল যখন হচ্ছে মুসলমানরা বিভিন্ন কুসংস্কারে লিপ্ত হয়ে যাচ্ছিল, তখন হচ্ছে এই আন্দোলনটা হয়। কিভাবে হয় আমরা দেখব। এই আন্দোলনটা করেছিল হাজী শরীয়তুল্লাহ। কিভাবে আমরা একটু দেখি। আরবি ফরজ শব্দ থেকে উৎপত্তি কার? ফরায়েজি আন্দোলন। ফরায়েজি শব্দের অর্থ কি? এই যে ফরজ শব্দটা থেকে আসছে ফরায়েজি, বুঝতে পারছো? তাহলে আরবি ফরজ শব্দ থেকে এসেছে এর উৎপত্তি।
পরবর্তীতে এটি জমিদার ও নীলকরদের বিরুদ্ধে কৃষক প্রতিরোধ রূপান্তরিত হয়। যখন এই আন্দোলনটা ফরজ মানে মুসলমানদের বিভিন্ন ফরজ আমলের বিরুদ্ধে করা হয়েছিল, যখন তারা মুসলমানরা বিভিন্ন কুসংস্কারে জড়িয়ে পড়ছিল, তখন যখন ফরজ ভিত্তিক একটা আন্দোলন তৈরি করা হলো, এই আন্দোলনটা কৃষক আন্দোলনে পরিণত হয়েছিল, কারণ এই আন্দোলনে কৃষকরাও যোগ দিয়েছিল। লক্ষ্য ছিল মুসলমানদের কুসংস্কার থেকে বের করে নিয়ে আসবে, বাট পরবর্তীতে কৃষকরাও এখানে এই আন্দোলনে অনেক কৃষক যোগ দিয়েছিল, যার কারণে এটা হচ্ছে যে বলা হয়েছে যে কৃষক প্রতিরোধ রূপান্তরিত হয়। কৃষকরাও ছিল এর মধ্যে। তারপর ধর্মীয় শুদ্ধি, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা, অনইসলামিক কুসংস্কার দূর করা। তার মানে এই যে আমি বললাম যে এই আন্দোলনটা ছিল কি, মুসলমান বিভিন্ন কুসংস্কারে জড়িয়ে পড়ে এই কুসংস্কার থেকে বের করে নিয়ে আসার জন্য। ধর্মীয় শুদ্ধি মানে ধর্মের যে কাজগুলো আছে এগুলো শুদ্ধ করার জন্য। সামাজিক ন্যায় বিচার, সমাজের বিভিন্ন ন্যায় বিচার মুসলমানরা ইসলাম অনুযায়ী যা করা উচিত সেগুলো করার জন্য সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চেয়েছিল এই আন্দোলন। তারপর কৃষকদের প্রতি তখন ব্রিটিশরা এবং ওই যে নীলকর যারা অত্যাচারী ছিল ব্রিটিশ শাসকরা, তারা হচ্ছে কৃষকদের প্রতি খুবই খুবই শোষণ করত, নির্যাতন করত। তখন এই এই ফরজ আন্দোলনে যোগ দেয় কৃষকরা। ইতিহাস এমন একটা সাবজেক্ট অনেকের মাথার উপর দিয়ে যাইতেছে, কি কয় স্যার এডি আছে না এরকম? রীতা বলেছে ভাইয়া যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো। আমি যেগুলো পড়াইতেছি, আমি কি বললাম যে তোমাদেরকে এখানে যা পড়াইতেছে এগুলো ভেরি ইম্পর্টেন্ট, কারণ এইগুলো ছাড়া প্রতি বছর প্রশ্ন হয় না। আর কি বলবো, যেগুলো স্কিপ করছি আমি ওগুলো হচ্ছে তোমাদেরকে আমি যাতে সহজে বুঝাইতে পারি এর জন্য স্কিপ করছি। যেগুলো এই যে সতীদাহ প্রথা, ৭৬-এর মনন্তর, আমি কিন্তু বলে দিচ্ছি যে এগুলো বইয়ে দেওয়া আছে, জ্ঞান তোমার অনুধাবনমূলকের মতো তোমরা একটু পড়ে নিবা আর একটু বিস্তারিত, আমি কিন্তু বলে দিচ্ছি, এগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? এতগুলো পড়লে ওই যেগুলো দাগাই দিচ্ছে ওগুলো পড়লে আর হচ্ছে এই ক্লাসটা করলে ইনশাল্লাহ হয়ে যাবে এই চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কৃষকদের অধিকার রক্ষা করার জন্য পরে এই আন্দোলনে তারা কৃষকরা সংযোগ করেছিল, যোগ দিয়েছিল। প্রধান নেতা কি? হাজী শরীয়তুল্লাহ। আমি বলেছিলাম ফরাজি আন্দোলন কে করেছে? হাজী শরীয়তুল্লাহ করেছে। হাজী শরীয়তুল্লাহ এর হাতিয়ার এই আন্দোলনে। তাহলে প্রধান নেতা ছিল, কিন্তু হাজী শরীয়তুল্লাহ 1818 সালে এবং তার সুযোগ্য পুত্র দুদু মিয়া, কি মিয়া, সে যখন হাজী শরীয়তুল্লাহ এই আন্দোলনটা যখন চালায়, সে তখন এই আন্দোলনে ব্যর্থ হয়েছিল। কি হয়েছিল? ব্যর্থ হয়েছিল। তার পরবর্তী সময় যখন তাকে শহীদ করা হয়, যখন তাকে মেরে ফেলা হয়, তখন তার ছেলে দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেয়। কে কে দেয়? দুদু মিয়া নেতৃত্ব দিয়েছিল, বুঝতে পারছো? আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে মানে হাজী শরীয়তুল্লাহ যদিও এই আন্দোলন শুরু করেছিল, হাজী শরীয়তুল্লাহ এইখানে খুব বেশি সফল না হতে পারলেও তার ছেলে দুদু মিয়া এই আন্দোলন অনেকটা সফল হয়েছিল। কিন্তু সর্বশেষ যে পরিকল্পনা ব্রিটিশদের জন্য এই আন্দোলন সে চালাতে পারেনি, শেষমেশ দুদু মিয়াও ব্যর্থ হয়েছিল। এ হচ্ছে ফরাজি আন্দোলন মূলত। শারমিন জাহান ইমাম বলেছে স্যার আমি খুবই দুর্বল, একবার ফেল করছিলাম, ভাগ্য ভালো এসএসসি তে পাস করে আসছি। কোনো ব্যাপার না, দুর্বল, জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়ো, ইনশাল্লাহ ভালো করবো। ওটা হচ্ছে পড়াশোনা স্কিপ করছিলা, নিজের মতন করে স্বাধীনভাবে চলছিলা শারমিন, যার কারণে। বাট এখন হচ্ছে ওই ফেলের কথা চিন্তা করে একটু পড়াশোনা করো, ইনশাল্লাহ পাশের থেকে ভালো কিছু করতে পারবা। জাস্ট খেলা আমাদের কোর্সে আমি তোমাকে বলবো যে আহ, আমি তোমাকে বলবো যে আমরা কোর্সের স্টুডেন্টদেরকে যে যেই টাকা দিয়ে ভর্তি হও না কেন, আমাদের কোর্সে যেভাবে ক্লাস নেওয়া হয়, তুমি যদি 10,000 টাকা দিয়েও কোর্সে ভর্তি হও, কত দেখবো অনেক অনেক কোর্স এত ভালো ক্লাস নিবে না, এত ধরে ভেঙে ভেঙে ক্লাস নিবে না, বুঝতে পারছো? এত সুন্দর। এবং আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে গাইড করতে চাই, কি করতে চাই, তারা কিভাবে পড়াশোনা করতেছে, আমরা ভালো সার্ভিস দিতে পারতেছি কিনা, সবকিছু আমরা খোঁজ খবর নিই। অন্যান্য কোর্সে আমি বদনাম করতেছি না,
অন্যান্য কোর্সে দেখো অনেক কোর্স আছে যারা এত টাকা দিয়ে ভর্তি করে তুমি বেঁচে আসো না মরে আছো খোঁজই নিবে না। সো এইখানে তুমি নির্দ্বিধায় যদি খালি ক্লাসগুলো করো ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা, তুমি যত দুর্বলই হও না কেন। বুঝতে পারছো? আচ্ছা আজান হচ্ছে, আমরা 1 মিনিট স্টপ থাকি, ঠিক আছে। আচ্ছা মোটামুটি সব দিকে আজান শেষ হয়ে গেছে মোটামুটি। তো আমরা এখন আশেপাশে কিছু আজান হচ্ছে, কোনো সমস্যা নেই, আমাদের মসজিদের আজান শেষ। তো আমরা এখন পড়তে পারি। আচ্ছা এখানে আমি একটা দুইটা কোশ্চেন পেয়েছি। শারমিন বলেছে যে হ্যাঁ স্যার আপনার খুব ভালো পড়ান এন্ড ভালো করে বুঝছি, আশা করি খুব ভালো কিছু করব। হ্যাঁ অবশ্যই, তোমাদের যে কোনো গাইডলাইন প্রয়োজন আমাদেরকে ডিরেক্ট অফিসিয়াল হোয়াটসঅ্যাপে কল দিবা, অথবা যে কোনো নির্দিষ্ট টিচারের সাথে যোগাযোগ করবা, কোনো প্রবলেম নেই হোয়াটসঅ্যাপে। বুঝতে পারছো? আর শাহজালাল বলেছে, শাহজালাল ইসলাম বলেছে ভাইয়া প্রি টেস্টের পড়া কি কাভার হবে? অবশ্যই প্রি টেস্টের পড়া কাভার হওয়ার কথা, কারণ প্রি টেস্ট হতে এখন 1-1.5 মাস, 1-1.5 মাসে মোটামুটি অর্ধেক পড়া শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের। আমরা যতটুকু পারি তোমাদেরকে হেল্প করব। হ্যাঁ প্রি টেস্ট কাছেই আসছে, ইনশাল্লাহ বলা যায় প্রি টেস্ট চলাকালে আমরা মোটামুটি অনেক কিছু পড়ায় ফেলবো, ওইখানে অনেক কিছু কভার করতে পারবা তোমরা, ঠিক আছে। আচ্ছা আমরা এখন আগে, তার মানে এতটুকু আমরা বুঝে ফেললাম যে কৃষক আন্দোলন ফরাজি আন্দোলন সবকিছু আমরা পড়লাম। এখন সদস্য কৃষক প্রতিরোধ আন্দোলন দ্বিতীয় পর্বটা পড়ি, ওইটা ছিল প্রথম পত্র কৃষকদের। তারপরে এই এই আন্দোলনগুলোর মধ্যে আরো কি কি ছিল? একটা ছিল তিতুমিরের যে বিদ্রোহটা ছিল এইটা ছিল। আর 1857 সালের স্বাধীনতা সংগ্রামের একটা একটা অভ্যুত্থান ছিল এখানে। তারপর তিতুমির কি, তিতুমিরেরটা আমরা একটু বিস্তারিত পড়ি, যদিও তিতুমির সম্পর্কে অনেকেই তোমরা জানো, তারপর আমরা একটু পড়ি। দেখো সৈয়দ মীর নিসার আলী তিতুমির, তাহলে তিতুমিরের সঠিক নাম কি বা অরিজিনাল নাম কি? সৈয়দ মীর নিসার আলী, তার ডাক নাম তিতুমির। তোমরা কি জানো যে তিতুমিরের ডাক নাম কেন তিতুমির হয়েছিল? তিতুমির হচ্ছে ছোটবেলায় তার হচ্ছে একটা রোগ হয়েছিল, ওই রোগের কারণে তাকে একটা তিক্ত পাতার রস খানো হয়, সেখান থেকে তাকে তিতু ডাকা হয়, পরবর্তী এই ডাক নাম হয়ে যায় তিতুমির। বুঝতে পারছো? এই জিনিসটা হচ্ছে তাকে তিতুমির ডাকা হয়। তারপরে তিতুমির এর নেতৃত্বে ব্রিটিশ শোষণ স্থানীয় জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে বাংলায় কৃষকদের ঐতিহাসিক সশস্ত্র বিপ্লব হয়। মানে একটা সময় যখন তিতুমির হচ্ছে শারীরিকভাবে খুব সবল ছিল, মানে সে হচ্ছে তখনকার জমিদার, তার যে এলাকার যে জমিদার ছিল সেখানকার জমিদারের লাঠিয়াল হিসেবে সে যোগ দিয়েছিল, মানে জমিদারের বডিগার্ড বলে না, ওই লাঠিয়াল টাইপের আর কি। কিন্তু তিতুমির যখন দেখলো যে এই জমিদাররা তো কৃষক গরিব মানুষদের প্রতি খুব নির্যাতন করতেছে, তার এইসব সহ্য হয় না। আস্তে আস্তে যখন দেখলো জমিদারের কাছে বললো বা যে মোটামুটি কথাবার্তা বলে কোনো কাজ হচ্ছে না, তখন সে চিন্তা করলো যে না, এখানে আমাকেই বিপ্লব করতে হবে। কি করতে হবে? ওদেরকে বলে লাভ নাই, ওরা রসুনের
কি বলে রসুনের অংশ সম্পূর্ণটা একই, ওদেরকে আমাদের বলে কোনো লাভ নাই, আমার নিজেরই কিছু করতে হবে এটা নিয়ে। তখন সে চিন্তা করলো যে আমি নিজে ইয়ে করব। তখন হচ্ছে সে আস্তে আস্তে নিজের বাহিনী গুছাইলো। কৃষকরা, এই বাহিনীর মধ্যে ছিল কৃষক, কৃষক ছিল, তারপর বিভিন্ন মানুষ ছিল। তিতুমিরের তিতুমিরের সাথে যারা যারা মানে যারা শোষণকৃত নির্যাতিত হচ্ছিল তারা যোগ দিয়েছিল। এবং তিতুমির যখন দেখলো যে দুই একবার বিপ্লব করে যখন দেখলো যে সে তারা পারতেছে না, তারা হচ্ছে কি কিসের সাথে পারতেছে না, ব্রিটিশদের সাথে পারতেছে না, তখন তারা ভাবলো যে বাঁশের কেল্লা নির্মাণ, মানে তাদের একটা আস্তানা দরকার, যে আস্তানার মধ্যে তারা এই যুদ্ধের জন্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে পারবে সৈন্য নিয়ে। তখন তারা একটা বাঁশের কেল্লা নির্মাণ, বাঁশের কেল্লা মানে অনেকে বলে স্যার বাঁশের কেল্লা কি, বাঁশের কেল্লা কি, বাঁশের কেল্লা মানে একটা ঘর, সিম্পলি কথা, মানে ওর একটা ঘর নিছিল, বুঝতে পারছো, একটা বাসা, একটা আস্তানা, কি একটা আস্তানাও বলা যায়, জায়গা যেখানে ওরা প্রশিক্ষণ নিত, এতটুক জিনিস। সশস্ত্র বাহিনী গঠন করছিল, তার বাহিনীর মধ্যে প্রায় 50,000 থেকে 80,000 কৃষক সংগঠিত করে প্রশিক্ষণ দেয়। তাহলে তিতুমিরের আন্দোলনে কত হাজার কৃষক ছিল দেখো, 50 থেকে 80,000, সরি 5,000 থেকে 80,000, আমি একটা শূন্য বেশি বলে ফেলছি, 5,000 থেকে 8,000 কৃষক সংগঠিত হয়েছিল। কত? 5,000 থেকে 5,000 বা 8,000 কৃষক, কিন্তু অনেক কৃষক। তার মানে কি পরিমাণ কৃষক, গরিব মানুষ তখন হচ্ছে নির্যাতিত হয়েছিল, বুঝতে পারছো এই জিনিসটা। চূড়ান্ত যুদ্ধ করছিল হচ্ছে 19 নভেম্বর 1831 সালে। ব্রিটিশ কর্নেল স্টুয়ার্টের আধুনিক কামান ও বন্দুকের আঘাতে তিতুমির বাঁশের কেল্লাতেই বীরত্ব শাহাদাত বরণ করেন, মানে তার মৃত্যু হয়েছিল সেই বাঁশের কেল্লাতেই, বুঝতে পারছো। তিতুমির কিন্তু খুবই বড় একটা ভূমিকা রেখেছিল আন্দোলনে। ঠিক আছে, আশা করি তিতুমির থেকে এই তথ্যগুলো জানলে দেখছে না। তারপরে আমরা পড়বো 1800, এটা পড়লে মোটামুটি আমাদের শেষ। এরপর আমরা একটা মেন চার্ট পড়বো, এটা পড়লে এটা কি ছিল, 1857 সালে স্বাধীনতা সংগ্রাম। 1857 সালে 29 মার্চ ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের মাধ্যমে সূচনা ঘটে এবং 10ই মে মিরাটে বিরাট অভ্যুত্থানের রূপ দেয়। এটা হচ্ছে ওই ব্রিটিশদের বিরুদ্ধে একটা সংগ্রাম ছিল। ফলাফল কি, এই যে 1857 সালে যে একটা সংগ্রাম হয়েছিল, এই সংগ্রামের ফলাফল কি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি ঘটে, ইস্ট ইন্ডিয়া কারা, যারা হচ্ছে ওই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের অবসান ঘটে এবং ভারতে শাসনভার সরাসরি ব্রিটিশ রানীর হাতে চলে যায়। মূল কারণ কি ছিল, এনফিল্ড রাইফেল, চর্বিযুক্ত কার্তুজ, গুজব, সত্যবিলোপ নীতি রাজ্য, গ্যাস, দেশীয় বিপ্লবের উচ্চ কর। এনফিল্ড রাইফেল নামে একটা বিপ্লব হয়েছিল, তোমরা পাবা যে ওরা যে বন্দুকটা ব্যবহার করতো, এই বন্দুকের যে বুলেটটা ছিল, এই বুলেটটা ছিল ওই যে তোমার শুকরের চর্বি টর্বি এগুলো দিয়ে একটা পাবা, এটা একটু পরে নিতে পারো, বুঝতে পারছো। এই জিনিসটা নিয়ে মূল কারণ ছিল, এই যেগুলো হচ্ছে ওই কার্তুজ ব্যবহার করতো, তারপর সত্যবিলোপ নীতি, রাজ্য গ্যাস, দেশীয় শিল্পের ধ্বংস, উচ্চ কর, বিভিন্ন সমস্যার কারণে এই আন্দোলনটা শেষমেশ করছিল। তারপর প্রধান নেতৃত্ব কে ছিল এটার মধ্যে, দিল্লির বাহাদুর শাহ জাফর, তারপর হচ্ছে জাসি, এবং হচ্ছে কানপুর নানা সাহেব তাতিয়াটা টোপে। এগুলো হচ্ছে নাম, তোমরা আবার বলতে পারো স্যার কি বলে এগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন নাম, এরা হচ্ছে মূল ভূমিকা রাখছিল। তবে এগুলোর থেকে সব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এগুলো আমি স্টার দিয়ে দিলাম, এই যে এর আগে যা পড়াইছি, তিতুমিরের বিদ্রোহ, এগুলো তো ইম্পর্টেন্টই। তারপর আর কি কি আছে আমি তোমাদেরকে দেখাই। অনেক কে যেন রীতা বলছিল যে স্টার দিয়ে দিতে যেগুলো ইম্পর্টেন্ট, তোমরা ফরাজি আন্দোলনটা পড়বা, তারপর ফকির সন্ন্যাসী আন্দোলন পড়বা, এগুলো ইম্পর্টেন্ট সব। তারপরে উইলিয়াম বেন্টিং এর সংস্কার তো মাস্ট পড়বা। উইলিয়াম বেন্টিং এর সংস্কার মধ্যে এই যে সতীদাহ প্রথা, বর্গী দমন, কন্যা সন্তান, এগুলো পড়ে নিবা। তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত, এগুলা এই যে সত্য বিলোপ নীতি, এগুলো সবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো। আজকের মোটামুটি আমি শেষ করে চলে আসছি, এখন হচ্ছে আমরা একটা মেন থিম দিব। এতক্ষণ যা পড়াইছি আমরা সবকিছু এখানে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে, এখানে একটা ছক পেয়েছি আমরা, কি পেয়েছি, একটা ছক পেয়েছি। এই ছকে প্রথম দিকে আছে যে যে আন্দোলন এবং নীতিগুলো হয়েছিল, চিরস্থায়ী বন্দোবস্ত, অধীনতামূলক সরকার, সত্যবিলোপ নীতি, সামাজিক সংস্কার, ফকির সন্ন্যাসী, যেগুলো আমরা পড়ে আসলাম এতক্ষণ, কে করছিল, এগুলো হচ্ছে শর্টকাটে তোমার মনে রাখার জন্য আমি এই শখটা দিছি। এই শখটা যারা ক্লাসে আসো এখনই স্ক্রিনশট দিয়ে ফেলো, স্ক্রিনশট দিয়ে হচ্ছে ডান লেখো, এখনই স্ক্রিনশট দিয়ে ফেলো এই শখটা।
এইটা মিম বিশ্বাস আমাদের ক্লাস প্রায় শেষ। আমরা আর 5 থেকে 10 মিনিট সময় নিব। সো এটা আগে স্ক্রিনশট দিয়ে ফেলো, স্ক্রিনশট দিয়ে লেখো স্যার ডান। সবাই স্ক্রিনশট দিয়ে লেখো ডান। আচ্ছা, এই যে অনেকেই, তার মানে তোমরা স্ক্রিনশট দিয়ে ফেলছো, তার মানে আমরা আর সময় নষ্ট করবো না, যেহেতু ইতিহাস ক্লাস সবাই বোরিং হচ্ছে। তারপরে কি আছে, সময়কালগুলা, সাল কত সাল থেকে, এই যে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত, কত সাল থেকে কি হয়েছিল সব শর্টকাটে দেওয়া আছে। এই সবটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তারপরে মূল উদ্দেশ্য কি ছিল, চিরস্থায়ী বন্দোবস্তের মূল উদ্দেশ্য কি, এখানে শর্টকাটে দেওয়া। অধীনতামূলক মূলক মিত্রতা নীতির মূল উদ্দেশ্য কি, এগুলো দেওয়া। তো এগুলো হচ্ছে তোমরা একটু, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এই ছকটা মাস্ট পড়বা, এই ছকটা মাস্ট পড়বা তোমরা, ঠিক আছে? আজকে যেহেতু ইতিহাস ক্লাস, তাই হচ্ছে আমরা ক্লাসটা খুব লং করবো না, কারণ ইতিহাস পোলাপান এমনি পড়তে চায় না, কারণ মাথার উপর দিয়ে যায়, ইতিহাস মজা লাগে না পড়তে, এর জন্য পড়তে চায় না। তাই আজকের ক্লাসটা মোটামুটি আমরা পড়ে ফেলছি। এখন হচ্ছে দেখো, আচ্ছা আজকের ক্লাসটা মোটামুটি এই পর্যন্ত। এখন তোমরা বলতে পারো স্যার প্রত্যেক ক্লাসে তো হোমওয়ার্ক দেন, আজকের ক্লাসের হোমওয়ার্ক দিলেন না। আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে, আমি তোমাকে সৃজনশীল দিব না, আমি আমি যে বলেছি যে আমি তোমাকে মেন মেন থিম পড়াই এসেছি, এবং আমি দেখাইছি যে কোন কোন টপিক গুলো আমি বলে আসছি, যে তোমাদের বইয়ে একটা অনুধাবনমূলক প্রশ্নের মতন দেওয়া আছে, ওগুলো পড়ে নিবা। ওই যে যেই টপিক গুলো দিছি, তুমি আজকের টপিক যেগুলো আমি দাগাই দিছি, ওই টপিক গুলো তোমার বই থেকে পড়ে নিবা। এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, যেগুলো বলেছি, যেগুলো আমি বলে দিয়েছি, সেগুলো একটু বই থেকে পড়ে নিবা। বুঝতে পারছো? হ্যাঁ, মিম বিশ্বাস, আমরা ক্লাসের পিডিএফটা এখনই দিয়ে দিব, ক্লাসটা শেষ হওয়া মাত্রই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে তোমাদের এই ক্লাসে আর কোনো কোশ্চেন আছে কিনা শেষমেশ কমেন্ট করো, আমরা এখন ক্লাসে শেষ করে দিব। কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন আছে কিনা, এটা করলে আমরা হচ্ছে এখন ক্লাসটা শেষ করে দিব। দ্রুত কমেন্ট করো। শারমিন, যেগুলো বোঝা যাচ্ছে না কোনো প্যারা নাই, কারণ হচ্ছে আমি এখন পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দেখলে তুমি পড়তে পারবা। দেওয়া হয়ে গেছে গ্রুপে, ভেরি গুড। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছে। দেওয়া হয়ে গেছে স্যার গ্রুপে, হ্যাঁ ভেরি গুড, তার মানে পিডিএফ আপলোড করা হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর আজকে তোমাদের বাংলা ক্লাস আছে, একটু পরে, কেউ হারায় যাও না, যারা ক্লাস করছো অবশ্যই বাংলা ক্লাস করবা, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।